হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ভিডিওতে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন নিয়ে ডিসকাস করা তোমাদের সাথে স্টার্ট করেছি এর আগের একটা ভিডিওতে। ওই লাস্ট ভিডিওটাতে আমি দেখো একেবারে স্টার্টিং সেল ডিভিশন সেল সাইকেলের একদম স্টার্টিং পোর্শনের কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করেছি। আর ওই পোর্শনে দেখো তোমরা দেখেছো যে সেল সাইকেলের আমরা দুটো স্টেজ পেয়েছিলাম। সেল সাইকেলে ইন্টারফেস ছিল, সেল সাইকেলে এম ফেজ ছিল। ইন্টারফেসে দেখেছিলে তোমরা কি না সেলটা রেডি হচ্ছে ডিভিশনের জন্য। রেডি হওয়ার পর মাইটোটিক ফেজ তোমাদের বলেছিলাম যে মাইটোটিক ফেজটা কমপ্লিটলি আমি তোমাদের ডিসকাস অবশ্যই করব, কিন্তু ইন্টারফেসে কি কি চেঞ্জেসগুলো হয় সেটা ডিসকাস করেছিলাম একটা প্রিলিমিনারি আইডিয়ার জন্য। প্লাস বলেছিলাম যে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এই দুটো পারফর্ম করে। ক্যারিওকাইনেসিস হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস, সাইটোকাইনেসিস হচ্ছে ডিভিশন অফ সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমিক ডিভিশন যদি হয় কোনো একটা সেলের, ওই টার্মিনোলজিটা হচ্ছে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের ডিভিশন হলে ক্যারিওকাইনেসিস। তো এই টোটালটা G1 G2 কমপ্লিট করে যখন মাইটোটিক ফেজে এন্টার করছিল, ওখানে আলটিমেটলি দেখো আমরা রেজাল্টে পেয়েছিলাম যে দুটো ডটার সেল বা দুটো অপত্য কোষ ফর্ম হয়ে গেল। এবার তোমাদের লাস্টে বলেছিলাম যে এই পর্যন্ত আমি আগের দিন কমপ্লিট করেছিলাম যে দুটো ডটার সেল বা অপত্য সেল তৈরি হবে, কিন্তু আগের দিন দেখবে তোমাদের যে পিকচারটা আমি দেখিয়েছি ওখানে একটা G0 পিকচার ড্রয়িং করা ছিল, আর এখানে একটা সেল ছিল যেটা আমি ডিসকাস করিনি। ওই টপিক দুটো খুব ইম্পর্টেন্ট, ওটা দেখো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। কিরকম ব্যাপার দেখো, যে কোনো বইতেই তোমরা সেল ডিভিশন যখন পড়বে সেল সাইকেলের পিকচার পাবে ফার্স্টে। সেল সাইকেলের পিকচারে ফার্স্টেই তোমরা দেখবে ওখানে সেল সাইকেলে এই G0 একটা পোর্শন আমরা পাই। খুব অদ্ভুত লাগে না G0টা কিরকম ভাবে ড্রয়িং করা থাকে। দেখো G0 এখানে G1 G2 একটা সার্কেলের মধ্যে আছে। দেন আমরা পড়লাম কি যেটা ইন্টারফেস, এটা কমপ্লিট করে এই পোর্শনে নাকি সেলটা ডিভাইডের জন্য রেডি হচ্ছে, যা যা দরকার রেডি করে নিচ্ছে। তো তারপর গিয়ে মাইটোটিক ডিভিশন এখানে করছে এম ফেজে, দুটো ডটার সেল ফর্ম করছে। কিন্তু এই G0টা কি এবং G0টা কেন দেখো এরকম একটা অ্যারো দিয়ে বাইরে এরকম ভাবে একটা যেন রিলিজ হয়ে যাচ্ছে সেল সাইকেল থেকে, সেল সাইকেলের যে পোর্শনটা সেখান থেকে যেন মনে হচ্ছে এক্সিস্ট হয়ে আছে, এরকম ভাবে একটা কেন G0টা থাকে। তো এই ব্যাপারটা আর G0 কেন প্রেজেন্টই বা কেন আছে, ওরকম এক্সিস্ট ফর্মে কেন ওরকম ভাবে প্রেজেন্ট থাকছে, তো এই জিনিসগুলো আমরা একটু আজকে ডিসকাস করব। কিরকম ব্যাপারটা হয় দেখো, সেল সাইকেল তো পারফর্ম হলো, এখানে দুটো সেল ফর্ম করলো। ওকে, এবার কি হলো, সাপোজ আমি বলছি এই দুটো সেলের মধ্যে একটা সেল এটা এ সেল, এটা বি সেল। তো একটা সেল ডিসাইড করলো কি যে আমাকে তো আরো ডিভাইড করতে হবে, আমাকে আরো ডটার সেল বানাতে হবে, তা না হলে আমি যেটার জন্য ডিভিশন স্টার্ট করেছিলাম আমি একা কাজ করতে পারবো না, আমার আরো অনেক সেল দরকার। তো এই একটা সেল এ সেল ও ডিসাইড করলো কি যে আমি আবার ডিভাইড করব, ও ডিভিশন করতে স্টার্ট করে দিল। আবার G1 G2 যেরকম ভাবে ডিভিশন হচ্ছে আমরা সাইকেলটা দেখলাম ওভাবে ডিভিশন করছে। কিন্তু হতে পারে যে বি সেলটা ভাবলো কি যে এখন আমার ডিভিশনের দরকার নেই, আমি এখন রেস্ট করব। ওকে, তখন কি হয়, এই যে সেল সাইকেলটা পাচ্ছি এই সেল সাইকেল থেকে এই একটা সেল তাহলে কি করলো, একটা পার্টিকুলার টাইম অফ ইন্টারভেলের জন্য ও ডিসাইড করলো কি যে নেক্সট সেল সাইকেল আমি আর করবো না, এখন হতে পারে পরে দরকার হলে করব। তো এই যে তখনের জন্য সেল ডিসাইড করলো কি যে আমি আর নেক্সট স্টেপে ডিভাইড করব না, তখন সেলটা কি করবে, রেস্টিং স্টেজে চলে যাবে। তখন দেখো ওই সেলটা রিলিজ হয়ে যাচ্ছে নর্মাল সেল সাইকেল থেকে, কেন নেক্সট স্টেপে তো ও আর প্রসিড করলো না, একজন দুটো ফর্ম করেছিল, একটা সেল প্রসিড করে গেছে, নেক্সট সেলটা আর প্রসিড করছে না। ও কি করলো তখন কি যেখানে এক্সিস্ট হয়ে যাচ্ছে, পরে যে সেলটা যে স্টেজে প্রেজেন্ট থাকছে ওই স্টেজটাকে দেখো আমরা বলবো G0 স্টেজ। ওকে, G0 স্টেজ। আর ওই যে স্টেজে এই যে সেলটা চলে গেল তখন ওই সেলটাকে আমরা বলবো কুইসেন্ট সেল। কুইসেন্ট সেল, কুইসেন্ট সেল। ওকে, কুইসেন্ট সেল। এবার দেখো এই যে কুইসেন্ট সেল এই টার্মটা পেলাম, তার মানেটা কি না, কুইসেন্ট সেলটা একটা টাইমের জন্য ডিসাইড করেছে যে আমি আর এখন সেল ডিভিশন পারফর্ম করব।
তো তাহলে এই স্টেজটাকে আমরা বলছি G0 স্টেজ। কোন সেলগুলোকে মেনলি আমরা দেখো পাই না নার্ভ সেলস। ওকে, নার্ভ সেলস ডিভাইড করে না, কেন করে না? না নার্ভ সেলসে আমরা সবাই জানি, দেখো নার্ভ সেলসের একটা স্পেশালাইজ স্ট্রাকচার থাকে, একটা লং অ্যাক্সনস থাকে, সেল বডি থাকে, সাইটনস ফর্ম করছে, ডেনড্রনস থাকছে, ডেনড্রাইটস থাকছে। এই যে স্পেশালাইজড একটা স্ট্রাকচার ফর্মের পর ওরা আবার সেল ডিভিশন করতে চায় না, ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে কি যে আমরা নার্ভ সেলসই ফর্ম করব। তো নার্ভ সেলস ফর্ম করে ওরা কি করছে না এই G0 স্টেজটাতে থেকে যাচ্ছে। ওকে, তো এবার দেখো এই যে ডিটারমাইন্ড হয়ে গেল, দুটো সেল ফর্ম করেছিল, একটা সেল কি করলো আবার সেল সাইকেলে প্রসিড করছে, আর একটা ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে কি ওই সেলটা ওই স্টেজেই থেকে গেল, আর প্রসিড করছে না সেই টাইমে, কিছু টাইমের জন্য হতে পারে, ওটা ফার্দার কখনো দরকার পড়লে ডিভাইড করতেও পারে। তো এই যে সেলটা যে ডিটারমাইন্ড হয়ে গেছে যে ওটা কোন পোর্শনে কোন অর্গানের সেল হবে করে সেটা ফর্ম করে ওরা ফিক্সড হয়ে যাচ্ছে, যেটাকে কুইসেন্ট সেল বলছি। এই যে প্রসিডিওরটা এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। ওকে, এই প্রসিডিওরটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন। এই প্রসিডিওরটা, এই টার্মস গুলো তোমরা এই চ্যাপ্টারটাতে নাও পেতে পারো, কিন্তু কনসেপ্টটা খুব ইন্টার রিলেটেড। এই কনসেপ্টটা অবশ্যই তোমাদের ক্লাস 11 এর পরের চ্যাপ্টারস গুলোতে পড়তে হবে, এবং এটা পড়ার সময় যদি পড়ে নাও কানেক্টেড করতে পারবে তোমরা এই টপিকটার সাথে। তো সেটা দেখো, তাহলে কি বললাম না যে সেলটা ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে কি যে আমার এই অর্গানটা ফর্ম করতে হবে, এই অর্গানেরই সেল আমি ফর্ম করবো, তো তখন কি হচ্ছে একদম ফিক্সড হয়ে গেল। তখন এই যে প্রসিডিওরটা যে ফিক্সড হয়ে যাচ্ছে, G0 স্টেজে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, আর ডিভাইড হচ্ছে না, তো সেই প্রসিডিওরটাকে আমরা বলছি কি না ডিফারেন্সিয়েশন। ওকে, এবার এটা হতে পারে যে ফিক্সড হয়েছিল ডিভিশন, সেই টাইমের জন্য কোনো একটা সেল সেই সেলটা ডিভিশন করেনি, ফিক্সড হয়ে গেছিল, তারপর আবার সেলটা কি করতে পারে আবার রিডিভাইড করতে চাইতে পারে। তাহলে ফিক্সড একটা ডিটারমাইন্ড সেল আবার রিডিভাইড করতে চাইতে পারে, মানে যে সেলটা কুইসেন্ট স্টেজে ছিল ওই কুইসেন্ট স্টেজে প্রেজেন্ট থাকা সেলটা যদি আবার রিডিভাইড করতে চায়, তখন ও যে প্রসিডিউরটা পারফর্ম করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে ডিফারেন্সিয়েট ফর্মে ছিল, মানে একটা ফিক্সড ওর স্ট্রাকচার ছিল, সেখান থেকে আবার ডিফারেন্সিয়েট করে ও ক্যাপাবল হয়ে যাচ্ছে কি যে আবার সেল ডিভিশন পারফর্ম করতে পারবে। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, মেরিস্টেমেটিক টিস্যু আমরা প্ল্যান্টের জন্য সবাই জানি যে মেরিস্টেমেটিক টিস্যু কি করে না সেল ডিভিশন করতে পারে। তো মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ধরো সাপোজ তোমরা ক্যাম্বিয়াম পড়েছিলে, তোমরা ক্যাম্বিয়াম টার্মটা জানো। ক্যাম্বিয়াম টিস্যু সেকেন্ডারি গ্রোথ, প্রাইমারি গ্রোথের সময় ক্যাম্বিয়াম কি করে ডিভাইড করে জাইলেম ফ্লোয়েম ফর্ম করে ফেললো, রাইট? তো এবার জাইলেম ফ্লোয়েম তো ফর্ম হয়ে গেল, কিন্তু প্ল্যান্টে তোমরা একটা টার্মস পড়েছো না সেকেন্ডারি গ্রোথ, প্ল্যান্টে ডাইকট প্ল্যান্টে সেকেন্ডারি গ্রোথ পাই আমরা। ওকে, তো সেই সেকেন্ডারি গ্রোথ ব্যাপারটা কি যখন হয় তখন কি হয় দেখো, এই যে ক্যাম্বিয়াম তো জাইলেম ফ্লোয়েম ফর্ম করে ফেলেছিল, ওটা ক্যাম্বিয়াম ডিটারমাইন্ড হয়ে আছে। তো যখন নাকি সেকেন্ডারি গ্রোথটা হবে তখন আমরা জানি ক্লোজড ক্যাম্বিয়াম, ওপেন ক্যাম্বিয়াম এগুলো আমরা পড়েছি। তো সে সময় কি সেই কন্ডিশনে কি হয় ক্যাম্বিয়ামটা ডিফারেন্সিয়েটেড, ফুললি ডিফারেন্সিয়েটেড একটা সেল, সেল টিস্যু, মাস অফ টিস্যু, যেখানে সেলসগুলো ডিফারেন্সিয়েটেড পার্মানেন্ট হয়ে গেছে। যখন আবার সেকেন্ডারি গ্রোথ হবে এই সেলগুলো আবার ডিফারেন্সিয়েট হয়ে আবার জাইলেম ফ্লোয়েমে ডিভাইড করতে পারছে, ক্যাম্বিয়ামের ডিভিশনাল ক্যাপাসিটি চলে আসছে। ঠিক আছে, এই কন্ডিশনটা দেখো তাহলে হচ্ছে G0 ফেজ, বা যেখানে সেলস গুলো কিছু টাইমের জন্য হতে পারে কুইসেন্ট কন্ডিশনে রয়েছে, মানে সেই টাইমের জন্য ডিভিশন করতে পারছে না, তার মানে এটা নয় যে ওটা আর নেক্সট বার ফার্দার ডিভাইড করবে না। ওকে, ওটা ডিফারেন্সিয়েটেড ফর্মে স্টপ রয়েছে, যখন আবার রিকোয়ারমেন্টস হবে সেলের জেনেটিক্যাল সিগন্যালিং আসবে তখন সেলটা আবার ডিফারেন্সিয়েট হয়ে আবার রিডিফারেন্সিয়েশন হতে পারে। মিন্স কি না একবার ক্যাম্বিয়াম ফর্ম করে গেছিল, ক্যাম্বিয়ামটা আবার ডিফারেন্সিয়েট হয়ে আবার জাইলেম ফ্লোয়েম যা দরকার প্ল্যান্টের সে সময় সেকেন্ডারি গ্রোথ করতে ক্যাপাবল হবে। তো ওই পোর্শনটাতে দেখো এইটার আমরা এক্সাম্পলটা এভাবে বলতে পারি। তো এখানে তাহলে দেখো G0 এই স্টেপটা আমরা বুঝতে পারলাম যে অনেক সময় তাহলে কনফিউশন থাকে যে G0 স্টেজে তাহলে যে সেলস গুলো থাকে সেই সেলস গুলো হয়তো কখনোই ডিভিশন করে না, তাই না? কিন্তু সেটা কিন্তু নয়, G0 স্টেজের যে সেলস গুলো আছে ওগুলো
সেলগুলো ডিভিশন করতে পারবে, ডিভিশন করতে পারে, কিন্তু কোনো একটা স্পেসিফিক কন্ডিশন সময় দেখবো ওটা স্টপ আছে, যখন প্রয়োজন পড়ছে ওরা আবার ডিভিশন করতে পারে। এটার উপর ডিপেন্ড করে তোমাদের নিটের একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, চলো আমরা সলভ করি। দেখো কোশ্চেনটা এবার আমরা দেখে নিই। কোশ্চেনটা দেখো বলছে দ্য G0 স্টেজ অফ দ্য সেল সাইকেল ইজ ইরিভার্সিবল ইন, মানে তোমাকে কোশ্চেনটা দেখো বলছে যে G0 স্টেজের কোন সেল কখন ইরিভার্সিবল হবে। ইরিভার্সিবল মানে কি আবার সেল সাইকেলে এন্টার করবে না। আমরা কিন্তু দেখো এখানে যেটা পড়লাম সেটার উপর ডিপেন্ড করে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনটা দেখো যে ইরিভার্সিবল কখন হবে। নয় বলছে দ্য G0 স্টেজ অফ সেল সাইকেল ইজ ইরিভার্সিবল, মিন্স কখন ইরিভার্সিবল মানে আর কখনো একবার যদি G0 স্টেজে এন্টার করে যায় কোনো সেল, সেটা আর কখনোই সেল ডিভিশন মানে সেল সাইকেলে আর পারফর্ম করবে না, সেল সাইকেল আর পারফর্ম করবে না। সেটা কখন হবে? এই চারটে অপশন দেখো বলছে। ফার্স্টের একটা কন্ডিশন বলছে কুইসেন্ট সেল। কুইসেন্ট সেল আমরা পড়লাম যে G0 স্টেজের কোনো সেলকে কুইসেন্ট সেল বলছি। নেক্সট স্টেপে দেখো বলছে যে সেনেসেন্ট সেল, আর লাস্ট বলছে দেখো টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেলস। তো কুইসেন্ট সেলটা আমি ডিসকাস করলাম। সেনেসেন্ট সেল মানে কি না, যে সেলটা একবার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সেলটাতে আর গ্রোথ করার ক্যাপাসিটি নেই, সেটা হচ্ছে তোমার বার্ধক্য টাইপ জনিত কোষ যেটা বলতে পারি সেনেসেন্ট সেলস। আর টার্মিনালি ডিফারেন্সিয়েটেড মানে কি, এই যেমন নাকি নার্ভ সেলস ধরো আমরা পড়লাম, আমরা বলেছি যে নার্ভ সেলস ডিভাইড করতে পারে না, ওরকম একটা স্ট্রাকচার ফর্মের পর ওটা আবার ডিভাইড করে আদার্স কোনো সেল ফর্ম করবে, এটা করতে পারছে না। তো এই তিনটে অপশনের মধ্যে বলছে দেখো কোন সেলটা ইরিভার্সিবল, মানে কি না কুইসেন্ট সেল কি একবার G0 স্টেজে এন্টার করলে আর সেল সাইকেল পারফর্ম করতে পারবে না, না সেনেসেন্ট সেল একবার G0 তে এন্টার করলে পারছে না, না টার্মিনালি ডিফারেন্সিয়েটেড যে সেলস একেবারে ডিফারেন্সিয়েশন টোটালি কমপ্লিট হয়ে একটা পুরো আদার টাইপের সেল ফর্ম করে গেছে, তো সেটা যদি G0 স্টেজে থাকে সেখান থেকে ওটা আবার ডিফারেন্সিয়েট করে G1 S G2 তে এন্টার করতে পারছে না। তো এটা এই অপশনস গুলো দিয়েছে। তো দেখো এখানে বলছে 1 and 2 হতে পারে, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এবার ধরো কুইসেন্ট সেলটা তো আমরা বললাম যে যেটা নাকি ক্যাম্বিয়ামের জন্য তোমাদের এক্সাম্পলটা বললাম যে ওটা তো আবার এন্টার করতে পারে। সেনেসেন্ট তাহলে কুইসেন্ট সেল তো এন্টার করতে পারে, ইরিভার্সিবল নয়, কুইসেন্ট সেল তো রিভার্সিবল, কুইসেন্ট সেল দেখো রিভার্সিবল হচ্ছে। তো তাহলে সেনেসেন্ট সেল হতে পারছে যেটার ক্যাপাসিটি নেই ডিভাইড করার, তো আর কি ডিভাইড করছে, তো ওটা পারছে না। আর টার্মিনালি যেটা হয়ে গেছে, টার্মিনাল স্টেজে চলে গেছে, তো সেটা ডিভাইড করতে পারবে না। তো তাহলে দেখো অপশন 2 আর 3 হচ্ছে কারেক্ট। তো তার মানে এইটা অপশন 2 and 3 অনলি, দে ক্যানট রিভার্সিবল, দে ক্যানট পারফর্ম সেল সাইকেল। ওকে, মানে একবার G0 স্টেজে এন্টার করে যাওয়ার পর এটা আর সেল সাইকেল পারফর্ম করতে পারছে না, সেনেসেন্ট সেল যদি হয় আর টার্মিনালি ডিফারেন্সিয়েটেড যদি হয়ে যায় সেক্ষেত্রে। চলো আমরা যেটা আরেকটা টপিক ডিসকাস করব বলছি যে G0 তাহলে বোঝা গেল। আরেকটা ব্যাপার কি বললাম আমি, যে কেন আমরা G0 স্টেজটাকে এইরকম একটা এক্সিস্ট ফর্মে লিখি, সেটা তাহলে দেখো বোঝা গেল যে মানে কোনো সময় হতে পারে কি না কোনো সেল G0 স্টেজটাতে প্রেজেন্ট থাকছে, ওটা আবার এন্টারও করতে পারছে, কিন্তু সাপোজ ধরো এটাকে এরকম এক্সিস্ট ভাবে না লিখে যদি আমরা এরকম ভাবে G0 লিখতাম, এরকম ভাবে একটা পোর্শনে আমরা G0 স্টেজটা লিখে ফেলছি, তো সেটা যদি হতো তাহলে আমরা ইনিশিয়ালি যেমন সেল সাইকেলটা পড়তাম একটা প্রবলেম লাগতো আমাদের পড়ার জন্য। কিরকম ভাবে না আমাদের কিরকম মনে হতো দেখো যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস কমপ্লিটের পর বোধহয় নরমালি যেরকম G1 S G2 পারফর্ম হচ্ছে, তো সেরকম সাইটোকাইনেসিসের পরে জিরোটাও একটা নরমাল স্টেজ, তারপর G1 S G2 হয়। তো এই কনফিউশনটা যাতে না হয় যে সবসময় সব সেলই কিন্তু G0 স্টেজে এন্টার করে না, আবার ডিভাইডও করবার জন্য সেল সাইকেলও পারফর্ম করতে পারে বা রেস্টিং স্টেজে যেতে পারে। তো এই ডিফারেন্সটা বোঝানোর জন্য আমরা কি করি, সেল সাইকেল থেকে এক্সিস্ট ফর্মে আমরা G0টাকে এক্সপ্রেস করা হয়। ওকে, এবার দেখো নেক্সট একটা টপিক বলি। এবার G1 তাহলে এবার বি সেলটা তো রেস্ট করছে, এ সেলটা তো ডিভিশন করা স্টার্ট করেছে, আবার নেক্সট স্টেপে ডিভিশন করছে। তো এ সেলটা ধরো ডিভিশন করছে, এ সেলটা G1 এসে গেছে, এস ফেজে আমরা কি করলাম না সিনথেসিস হয়, কি সিনথেসিস হয় না ডিএনএ। সাপোজ এই সেলটা হচ্ছে এটা,
ওকে, তো এই সেলটা যদি হয় তো তাহলে দেখো এই সেলটার এখন আমরা এই রকম সেট অফ ক্রোমোজোম যেগুলোকে পাই এগুলোকে দেখো হোমোলোগাস ক্রোমোজোম বলে। হোমোলোগাস ক্রোমোজোম কি হয় না, হোমোলোগাস ক্রোমোজোমের একটা পেয়ার আসছে, একটা পার্ট, একটা ক্রোমোজোম আসছে ফ্রম ফাদার আর একটা ফ্রম মাদার। ওকে, তো এটা যদি হয় তো তাহলে যখন নাকি আমরা দেখবো এরকম দুটো করে সেট আছে তখন এই স্টেজটাকে দেখো আমরা বলবো ডিপ্লয়েড স্টেজ, ডিপ্লয়েড স্টেজ অর 2n, ডিপ্লয়েড স্টেজ, ডিপ্লয়েড অর 2n আমরা এরকম ভাবে এক্সপ্রেস করি। তো তাহলে দেখো এখানে দুটো করে স্টেজ আমরা পাচ্ছি, দুটো করে একসঙ্গে হোমোলোগাস ক্রোমোজোম প্রেজেন্ট আছে, এইটাকে দেখো আমরা বলছি ডিপ্লয়েড কন্ডিশন। এবার তো তাহলে এই সেলটার এখন 2n ডিপ্লয়েড আমরা পাচ্ছি প্লয়েডিটা। আর কি রকম ডিএনএ কন্টেন্টটা কি রকম, দেখো এখানে যে ডিপ্লয়েড কন্ডিশনটা রয়েছে এটা একটা ক্রোমোজোম আছে, এটা একটা ক্রোমোজোম আছে, এটা একটা ক্রোমোজোম আছে, এটা একটা ক্রোমোজোম আছে, তাহলে আলটিমেটলি 2n ইকুয়াল টু এই সেলটার এখন 4। ওকে, এবার সিনথেসিস স্টেজে আমরা কি দেখব না ডিএনএ সিনথেসিস হবে। সিনথেসিস হলে কি রকম হবে চেঞ্জটা আমরা দেখি। এই সেলটাকে আমি এখানে যদি ড্রয়িং করি দেখো এই সেলটা দেখতে কি রকম হয়ে যাবে। এই আমরা একটা পাচ্ছি, এই সেলটা ছিল। ওকে, তো এই সেলটা এই কন্ডিশনটা আমরা পেয়েছি, এই কন্ডিশনটা থেকে এবার এই সেলটা একটা ক্রোমোজোম ছিল আর আরেকটা ক্রোমোজোম এই স্টেজটা ছিল। তো এবার তো আমরা কি দেখছি যখন সেলটা নাকি এস ফেজ মানে সিনথেসিস করছে, তাই কি সিনথেসিসটাতে কি হচ্ছে না এই স্টেজটা তখন সেলটার ক্রোমোজোমগুলোর এইরকম একটা অ্যাপিয়ারেন্স দেখো পাচ্ছি, ক্রোমোজোমটার এরকম অ্যাপিয়ারেন্স পাচ্ছি, এটা একটা হলো। আর যদি এটাকেও আমরা এক্সপ্রেস করি এই একটা পেলাম, এই একটা পেলাম, মানে কি হচ্ছে না এখানে তখন কি কন্ডিশনটা হয়ে যাবে, এখানে কন্ডিশনটা দেখো ক্রোমোজোম কটা, একটা, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তাহলে এটা এখনো ডিপ্লয়েড স্টেজে আছে। আর 2n ইকুয়াল টু এখনো কি আছে 4ই আছে, 1 2 3 4 চারটে ক্রোমোজোম আছে, তাই 2n ডিপ্লয়েড স্টেজ আছে। যেহেতু দেখো এই যে ডিপ্লয়েড সেট মানে ওয়ান পেয়ারে আমরা পাচ্ছি এরকম সেলকে আমরা ডিপ্লয়েড সেল বলি। তো হ্যাপ্লয়েড কিরকম হতো না এরকম সেলটা হতো যদি দেখতাম যে একটা করে সেট আছে, এটার জন্য একটা সেল ক্রোমোজোম পাচ্ছি, এটা একটা হোমোলোগাসটা অ্যাবসেন্ট আছে, এরকম হলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশন। এটা দেখো হ্যাপ্লয়েড কন্ডিশন পাচ্ছি, যেটা স্পার্ম এগস এগুলোতে পাই হ্যাপ্লয়েড। আর এটা হচ্ছে আমাদের সোমাটিক সেলস বা নরমাল দেহকোষ যেটা, তো সেটা যদি হয় তাহলে এখানে 2n ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। এবার এই সেলটা আফটার সিনথেসিস মানে এই এস ফেজটা যে কমপ্লিট করলো, এই এস ফেজটা পারফর্ম করার পর এই সেলটার কন্ডিশনটা এটা পাচ্ছি। কি চেঞ্জেস পেলাম দেখো 2n ইকুয়াল টু এখানেও 4 ছিল, এখানেও 2n ইকুয়াল টু আমরা 4 পেয়েছি, আর এখানেও 2n ইকুয়াল টু 4ই পাচ্ছি, কিন্তু নাম্বার অফ ক্রোমোজোম সেম। এগুলোকে দেখো তোমরা সবাই জানো পড়েছো, এগুলোকে ক্রোমাটিড বলে, ক্রোমাটিড বলছে। ওকে, তো এইগুলো কি হচ্ছে না এই যে এস ফেজটা পাচ্ছি এখানে, এই যে এটাকে যদি আরো আমি স্পেসিফাই করে ড্রয়িংটা দেখাই দেখো এই একটা ক্রোমোজোম ছিল, এখানে কি ছিল ডিএনএ ক্রোমাটিন। ওকে, ডিএনএ ছিল। তো এবার এই যে ডিএনএ সিনথেসিস, সিনথেসিস ফেজে কি হয় ডিএনএটাই তো সিনথেসিস হয়, তো তাহলে এটা একটা এরকম ক্রোমোজোম পেয়েছি, তখন নাম্বার অফ ক্রোমোজোম 1 যদি হয়, এবার এটা সিনথেসিস করলে জাস্ট কি হচ্ছে এই যে ক্রোমোজোম নাম্বারটা কিন্তু ইনক্রিজ হলো না, জাস্ট দেখো ডিএনএ কন্টেন্টটা ডবলিং হয়ে গেল। ওকে, তো তাই জন্য এই ডিএনএ কন্টেন্টটাকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করি, সি ডিএনএ কন্টেন্টটাকে সি দিয়ে এক্সপ্রেস করি। আর ডিএনএ কন্টেন্টটা দেখো এখানে কি হচ্ছে না এখানে 2n, এটা 2n ইকুয়াল টু 4 ছিল, ডিপ্লয়েড কন্ডিশন ছিল, আর এই সময় এই কন্ডিশনে এই সি ভ্যালুটা ছিল 2c। ওকে, 2c, 2c কেন না এই যে এইটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে দেখো ডিএনএ কন্টেন্ট দুটো 2, আর এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোম, এখানে ডিএনএ কন্টেন্ট হচ্ছে টোটাল 2। তো তাই জন্য এক একটা হোমোলোগাস পেয়ারের টোটাল ডিএনএ কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা সি ভ্যালু বলছি। তো এখানে এটাতে 2 দুটো, এখানে দুটো 2 পেলাম, তো 2c পাচ্ছি। এবার যে সিনথেসিস হয়ে যাচ্ছে ডিএনএ কন্টেন্টটাই তো ইনক্রিজ করছে, এবার ডিএনএ কন্টেন্ট ইনক্রিজ করলে তাহলে এখন দেখো কি হয়েছে এখানে
1, এখানে দেখো এখন কি হয়েছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এগুলো। তো তাহলে আলটিমেটলি এখন ডিএনএ কন্টেন্টটা কিন্তু 2n ইকুয়াল টু 4ই আছে। ডিএনএ কন্টেন্টটা সি ভ্যালু হয়ে গেছে 4c। এটাই হচ্ছে সিনথেসিস, এটা হচ্ছে ডিএনএ সিনথেসিস। সেই জন্যই আমরা দেখব যে যখন নাকি সিনথেসিস ফেজটা কমপ্লিট হবে, সিনথেসিস ফেজ কমপ্লিটের পর আমরা সবসময় এটা মাথায় রাখবো যে সিনথেসিস ফেজ কমপ্লিটের পরে ডিএনএ এর ক্রোমোজোম নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। কেন? ক্রোমোজোম নাম্বারটা স্পেসিফিক, কোনো একটা স্পিসিসের জন্য ক্রোমোজোম নাম্বার স্পেসিফিক। ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হলে স্পিসিসটা চেঞ্জ হয়ে যাবে। ক্রোমোজোম নাম্বারটা দেখো এখানেও 2n ইকুয়াল টু 4 ছিল, এখানে আফটার সিনথেসিস 2n ইকুয়াল টু 4 আছে। শুধু কি হচ্ছে 2c, ডিএনএ কন্টেন্ট 2c ছিল, সেখান থেকে ডিএনএ কন্টেন্টটা 4c হয়ে গেছে। আর এই ডিএনএ কন্টেন্টটাকে ইনক্রিজ করেছে কিভাবে? না এই সিনথেসিস স্টেজে ডিএনএ সিনথেসিস করে। ওকে, আর তাই এই যে ভ্যালুটা সি এর ভ্যালুটা পাচ্ছি, এটাকে আমরা বলছি সি ভ্যালু। এটার উপর ডিপেন্ড করে চলো আমরা একটা কোশ্চেন করি। দেখো একটা কোশ্চেন এখানে বলেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ক্রোমোজোমস and the amount of DNA in a spore mother cell of bryophyte in G2 stage if the spore contains 5 number of chromosome and 5 picogram of DNA। DNA কন্টেন্টটাকে আমরা পিকোগ্রাম ইউনিটে ক্যালকুলেট করি। তাহলে কি বলেছে দেখো না, আমাদের ক্রোমোজোম নাম্বার চাইছে আর ডিএনএ কন্টেন্ট চেয়েছে। কি না, তোমাকে বলে দেওয়া হয়েছে যে স্পোর মাদার সেল, একটা ব্রায়োফাইটের স্পোর মাদার সেল বা রেণু মাতৃকোষ, ব্রায়োফাইটের স্পোর মাদার সেল বা রেণু মাতৃকোষের ক্রোমোজোম নাম্বার বলে দিয়েছে 5, নাম্বার অফ ক্রোমোজোম 5, আর বলে দিয়েছে কি যে অ্যামাউন্ট অফ ডিএনএ হচ্ছে 5 পিকোগ্রাম। তো তাহলে ওই সেলটা যদি সেটা হয়, তো তাহলে যখন নাকি G2 স্টেজে থাকবে সেলটা, G2 স্টেজ আছে, তখন তাহলে তার ক্রোমোজোম নাম্বার কি হবে আর ডিএনএ কন্টেন্ট কি হবে। দেখো আমরা ফার্স্টে স্পোর মাদার সেল রেণু, ওখানে স্পার্ম ফর্মের জন্য বা প্ল্যান্টের জন্য যখন নাকি অ্যান্থার ফর্ম করে, তো সেখানে অ্যান্থার ফর্মিং যে সেলস গুলো থাকে সেগুলো কিন্তু ডিপ্লয়েড, ওখানে ডিভিশন হয়ে হ্যাপ্লয়েড হয়ে মাইটোটিক ডিভিশন হয়ে আলটিমেটলি রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্টেজে পোলেন গ্রেনস তৈরি হয়। তো তাহলে এরা তো 2n, তো 2n স্টেজে দেখো এখানে আছে তো রেণু মাতৃকোষ। এবার এখানে দেখো বলেছে যে তোমাদের নাম্বার অফ ক্রোমোজোম, তো সেখানে দেখো বলেছে যে স্পোরটা বলেছে 5, রেণু মাতৃকোষে কত হবে সেটা চেয়েছে। তো এবার স্পোরে কন্টেন্ট বলেছে, স্পোরটা তো হ্যাপ্লয়েড ছিল n, আর চেয়েছে ডিপ্লয়েড কোষ রেণু মাতৃকোষের নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে নিশ্চয়ই n ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 2n ইকুয়াল টু 10 হবে। ক্লিয়ার, এটা নাম্বার অফ ক্রোমোজোম 10 হচ্ছে। আর আফটার G2 স্টেজ, দেখো G2 স্টেজে ডিএনএ কন্টেন্ট আমরা কি দেখলাম, ডবল হয়ে যাচ্ছে। তো ডিএনএ কন্টেন্ট তো ডবল হয়ে যাবে, আর এখানে তো হ্যাপ্লয়েড স্টেজে ছিল, তাহলে হ্যাপ্লয়েড স্টেজে যদি 5 পিকোগ্রাম হয় তাহলে ডিপ্লয়েড স্টেজে তো আগে নিয়ে যাব। তো তাহলে 5 ইন্টু 2 করবো, 10 হয়ে গেল ডিপ্লয়েড স্টেজে। এবার ডিপ্লয়েড কখন না, ডিপ্লয়েড যদি G1 স্টেজে থাকতো, তো G1 স্টেজে দেখতে পেতাম আমরা ক্রোমোজোম কন্টেন্টটা 10 পিকোগ্রাম, মানে সি ভ্যালু যদি G1 ফেজে দেখতাম তখন দেখতাম 10 পিকোগ্রাম। ঠিক আছে, তো কিন্তু এটা তো আমরা G2 স্টেজে দেখো কোশ্চেনটাতে চেয়েছে, তো G2 স্টেজে যদি কোশ্চেনটা চায় তাহলে নিশ্চয়ই G2 তে আমরা দেখেছি ডিএনএ কন্টেন্ট ডবলিং হচ্ছে। তো তাহলে 10 ইনটু আবার 2 করতে হবে আমাদেরকে, আলটিমেটলি 10 ইনটু 2 করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে দেখো 20 পিকোগ্রাম, যেটা অপশনে দেখো 10 নাম্বার অফ ক্রোমোজোম আর 20 পিকোগ্রাম হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ। আশা করি দেখো তোমরা সি ভ্যালু কনসেপ্টটাও বুঝতে পেরেছো, আর G0 কনসেপ্ট, কুইসেন্ট সেল, এইগুলো কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। নেক্সট স্টেপে আমরা পড়বো যে এখানে এই যে সেল ডিভিশন পড়ছি, তো সেল সাইকেলের পার্টটা আমরা কমপ্লিট করলাম, কিন্তু সেল সাইকেলে আমি দেখো প্রথম ভিডিওটাতে তোমাদের সঙ্গে ডিসকাস করার সময় বলেছি যে কখনো এরর কিছু হতে পারে। তো এরর যদি হয় সেই এররটা কি করে ডিটেক্ট হয়, সেই ডিটেকশন করার পরে ওই এররটা কি করে রেকটিফাই করা যায়, ওই টপিকগুলো নিয়ে ডিসকাস করবো, যেটা দ্যাট মিনস চেক পয়েন্টস নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে।